গ্রামে দুই প্রতিবেশী বাস করতেন। এক বাড়িতে আমানুল্লাহ তার স্ত্রী জোয়ার সাথে থাকতেন। আমানুল্লাহ স্বভাব ছিল পড়ন্ত বিকেলের সূর্যের মতো শান্ত। সে সারা দিন তার 2 একর জমিতে হাড় ভাঙা খাটুনি খাটত এবং সন্ধ্যায় যা জুটত তাতেই সন্তুষ্ট হয়ে হাসি খুশি দিন কাটাতো। তাদের ঠিক পাশের বাড়িতেই থাকতো রশিদ এবং তার স্ত্রী সাকিনা। রশিদ পরিশ্রমী হলেও তার মেজাজ ছিল খুব তেতো। সে প্রায়ই অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলত। তার স্ত্রী সাকিনাও ছিল ঠিক একই স্বভাবের। জোয়া খুব কষ্ট করে বাড়ির সামনে একটি ছোট বাগান করেছিল, যেখানে সে টমেটো, লঙ্কা এবং বেল ফুলের কিছু গাছ লাগিয়েছিল। সাকিনার এই সবুজ বাগান দেখে খুব হিংসে হতো। বড় মহারানী এসেছেন, দেখো একবার। সারাদিন এই গাছগুলোর সাথেই শুধু গল্প করে। আমার কাছে অনেক জায়গা আছে, কিন্তু এই মুরগি আর গরু ছাগলের নোংরা পরিষ্কার করে সময় পেলে তো তবে হবে। ওর কোনো কাজ নেই, তাই সারাদিন মাটি আর গাছ নিয়ে ঢং করে বেড়ায়। সাকিনা ইচ্ছা করেই নিজের মুরগিগুলোকে জোয়ার বাগানের দিকে তাড়িয়ে দিত। মুরগিগুলো জোয়ার কচি গাছগুলোকে মাটি খুঁড়ে নষ্ট করে দিত এবং কুড়িগুলো খেয়ে ফেলত। জোয়া 1-2 দিন ধৈর্য ধরল, কিন্তু যখন প্রতিদিন ক্ষতি হতে শুরু করলো, সে একদিন সাকিনার কাছে গেল। সাকিনা আপা, ও সাকিনা আপা, একটু বাইরে আসবেন? আপনার সাথে একটা দরকারি কথা ছিল। আবার কি বিপদ হলো? সাত সকালে আমার দরজায় কড়া নাড়ার কি দরকার ছিল? শান্তিতে বাড়ির কাজও করতে দিবি না? আপা, কিছু মনে করবেন না। আসলে আপনার মুরগিগুলো রোজ আমাদের বাগানে ঢুকে গাছগুলো নষ্ট করে দিচ্ছে। দেখুন, আজ তো আমার টমেটো গাছগুলো ভেঙে ফেলেছে। কত কষ্ট করে বড় করেছিলাম গাছগুলোকে। ওহো, সামান্য এই তুচ্ছ কথার জন্য তুমি আমার সময় নষ্ট করলে। মুরগি তো অবলা প্রাণী, তারা তো দানা খুঁড়তে এদিক ওদিক যাবেই। এতে এত চিৎকার করার কি আছে? কতটুকুই বা খেয়েছে? তোমার যদি এতই সমস্যা হয়, তবে নিজে একটা বেড়া ফেন্স দিয়ে নিচ্ছ না কেন? আরে আপা, আমি তো শুধু আদব মেনে আপনাকে একটু সাবধান হতে বললাম, আর আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমি কোনো অপরাধ করেছি। বাস, অনেক হয়েছে তোমার লেকচার। আমার মুরগি আর আমার যা খুশি তাই করব। তারা যেখানে ইচ্ছা যাবে। তোমার যদি এতই ক্ষমতা থাকে, তবে বেড়া দিয়ে নাও, নইলে চুপচাপ ঘরে বসে থাকো। ভবিষ্যতে আমার দরজায় আর আসবে না। জোয়ার চোখে জল চলে এলো এবং সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। সন্ধ্যায় আমানুল্লাহ যখন মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরল, জোয়া তাকে সব কথা খুলে বলল। জোয়া, চোখের জল মুছে ফেলো। আমরা সাকিনা আপার স্বভাব ভালো করেই জানি। দেখো, উনি রাগের মাথায় বললেও একটা কথা ঠিকই বলেছেন। আমাদের জিনিসের হেফাজত আমাদেরই করতে হবে। তুমি একদম চিন্তা করো না। কাল সকালেই আমি বাজার থেকে শক্ত বাঁশ নিয়ে আসব, আর বাগানের চারধারে এমন বেড়া দেব যে মুরগি ভেতরে তাকাতেও পারবে না। ঝগড়া একদম গোড়া থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু ওদের মুরগির জন্য আমরা কেন আমাদের পরিশ্রম আর পয়সা নষ্ট করব? ওদের কি কোনো দায়িত্ব নেই? পাগলি, আমরাই পরিশ্রম ওদের মুরগির জন্য করছি না, আমাদের ঘরের শান্তি আর সুখের জন্য করছে। ঘৃণা আর ঝগড়া বাড়ানোর চেয়ে ভালো হলো আমরা নিজেরাই তার সমাধান খুঁজি। এখন আর মন খারাপ করো না। পরের দিন আমানুল্লাহ বেড়া দেওয়া শুরু করলো। এটা দেখে প্রতিবেশী রশিদের মনে হিংসে হলো এবং সে রেগে গিয়ে সেখানে পৌঁছালো। এই আমানুল্লাহ, এসব কি উল্টোপাল্টা কাজ করছো? এই ঘেরাটোপ কেন বানাচ্ছ? কিছু না ভাই, এই মুরগিগুলো এসে গাছগুলো নষ্ট করছিল। জোয়া খুব কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম এই বেড়াটা দিয়ে দিই, যাতে ভবিষ্যতে কোনো ঝগড়া না হয়। বেড়া দিচ্ছ তো দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই খুঁটিটা তুমি কোথায় পুঁতেছ? এটা আমার জমির ভেতরে চলে আসছে। আমার জমি দখল করার অধিকার তোমাকে কে দিল? কি বলছেন রশিদ ভাই? আমাদের 2 বাড়ির সীমানার যে পুরনো পাথরটা আছে, সেটা তো এখানেই। আমি পাথরের ঠিক আমার দিকে নিজের জমিতেই খুঁটি পুঁতছি। আপনি নিজে দেখে নিন। ওই পাথর কোনো সীমানা নয়। আমাদের দাদাজির সময়ে ওখানে একটা বড় খেজুর গাছ ছিল। সেই গাছটা যতটুকু ছড়িয়েছিল ততদূর আমাদের জায়গা। তুমি এখন ধীরে ধীরে আমার জমি দখল করছো। ভদ্রতা এটাই যে এখনই খুঁটিটা উপড়ে ফেলো, নইলে ফল ভালো হবে না। রশিদ ভাই, সেই খেজুর গাছ তো বহু বছর আগে পড়ে গেছে, আপনিও তা জানেন।
গ্রামের রেকর্ড আর পঞ্চায়েতের কাগজ অনুযায়ী এই পাথরটাই আসল সীমানা। আমি 1 ইঞ্চিও আপনার জায়গায় আসিনি, অকারণে কথা বাড়াবেন না। কাগজপত্র? সেই কাগজ কে লিখেছে? তুমি নিশ্চয়ই পাটোয়ারিকে ঘুষ দিয়ে নিজের পক্ষে করে নিয়েছ। আমার কাগজের কোনো দরকার নেই। আমি বলছি কাজ বন্ধ করো তো বন্ধ করো। আমি ন্যায়ের পথে আছি ভাই, আর আমি কাজ থামাবো না, কারণ আমি কোনো ভুল করছি না। আচ্ছা, আমার কথার কি কোনো দাম নেই? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি আমার সাথে লাগলে কি ফল হয়। এই বলে রশিদ ঘরের ভেতরে গেল এবং তার স্ত্রী সাকিনাকে ডেকে নিয়ে এলো। দুজনে মিলে আমানুল্লাহর উপর চিৎকার করতে লাগলো এবং কথা বলতে শুরু করলো। আমাদের কি ভেবেছিস আমরা কি কথা বলতে জানি না? আমাদের জমি দখল করে জমিদারি দেখাবি? তোর ওই 2 পয়সার আনাজপাতির জন্য আমাদের জমি গিলে খাবি? চোর কোথাকার, লজ্জা করে না? সাকিনা আপা, নিজের জিভ সামলে কথা বলুন। আমার স্বামীকে চোর বলার সাহস আপনার হলো কি করে? সব কাগজপত্র আর প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা নিজেরা অন্যায় করছেন। আপনাদের আসল রূপ এবার পুরো গ্রামের সামনে আসা উচিত। আমাদের জমি দখল করছেন, আবার আমাদেরই খারাপ বলছেন। আমি কালই পঞ্চায়েত ডাকবো। সেই চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। রশিদ আর সাকিনা অনেক নাটক করলো। আমানুল্লাহ যতই শান্ত করার চেষ্টা করুক না কেন, তারা কিছুতেই মানল না। বদনাম আর ঝগড়া এড়াতে সেদিন বেড়ার কাজ বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে সাকিনা পুরো গ্রামে জোয়া আর আমানুল্লাহর বিরুদ্ধে বিষ ঢালা শুরু করলো। দেখেছেন আপনারা ওই জোয়ার কত অহংকার হয়েছে? কয়েকটা সবজি গাছ লাগিয়ে ওগুলোকে জান্নাতের গাছ ভাবছে। আমার অবলা মুরগিগুলো একটু গেছে বলে ও আমার সাথে লড়তে এলো। আর যখন বেড়া দেওয়ার কথা উঠল, তখন আমাদের 2 গজ জমি দখল করে বেড়া দিতে চাইল। দেখুন, স্বামী স্ত্রী দুজনেই কত বড় প্রতারকার লোভী। ওদের থেকে দূরে থাকাই ভালো। এইসব কথা শুনে কেউ বিশ্বাস করলো, কেউ আবার হাসলো। কিন্তু যখন এই গুজবগুলো জোয়ার কানে পৌঁছলো, তার বুক ফেটে গেল। সে কুয়োর পাড়ে যাওয়া কমিয়ে দিল, মানুষের সাথে মেলামেশা বন্ধ করে ঘরের ভেতরে মন খারাপ করে বসে থাকতো। কি হয়েছে জোয়া, তুমি এমন চুপচাপ কেন বসে আছো? খাবারও তো খেলে না। আমাদের সম্মান ধুলোয় মিশে গেছে। ওই সাকিনা আমাদের পুরো গ্রামের চোর আর বেঈমান বলে বেড়াচ্ছে। আমি মানুষের সামনে মাথা তুলে তাকাতে পারছি না। আমাদের এই বেড়ার কি দরকার ছিল? গাছ নষ্ট হলে হতো, অন্তত এই অপমান তো সইতে হতো না। এখন সবাই আমাদের ঘৃণার নজরে দেখে। দেখো জোয়া, এখন তুমিও ওদের মতো ভাবছো। ওরা ভুল করছে বলে আমাদের মাথা ঝোকানোর দরকার নেই। সময় সবাইকে নিজের আসল চেহারা দেখিয়ে দেয়। কিন্তু আমার খুব ভয় করছে। ওরা খুব নিষ্ঠুর লোক, আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। জোয়া যা ভয় পাচ্ছিল ঠিক তাই হলো। রশিদ আর সাকিনা তাদের শত্রুতাকে অন্য পর্যায়ে নিয়ে গেল। আমানুল্লাহ আর রশিদের বাড়ির মাঝখানে একটা ছোট নালা ছিল, যা দিয়ে বর্ষার জল গ্রামের বাইরে যেত। বর্ষাকাল ছিল। সাকিনা ইচ্ছে করে ঘরের সব আবর্জনা, পুরনো ছেঁড়া কাপড় আর ঘাস খড় সেই নালায় ঢুকিয়ে সেটা পুরো বন্ধ করে দিল। খুব দারুণ কাজ করেছো। এবার আসবে আসল মজা। এবার দেখি ওরা কেমন শান্তিতে ঘুমায়। আমাদের সাথে শত্রুতার ফল কি হয়? যখন ঘরে নোংরা জল ঢুকবে, তখন ওদের সব দিমাগ ঠান্ডা হয়ে যাবে। এক রাতে যেন আকাশ ভেঙে পড়ল, এমনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমানুল্লাহ আর জোয়া ক্লান্ত হয়ে ঘুমোতে যাবে, হঠাৎ উঠোন থেকে জলের শব্দ এলো এবং ঘরের ভেতরে জল ঢুকতে শুরু করলো। শুনছেন? উঠোন, তাড়াতাড়ি করুন, ঘরে জল ঢুকছে। আমানুল্লাহ ফরফরিয়ে উঠল। বাইরে তাকিয়ে দেখলো উঠোন হাঁটু সমান আবর্জনা আর নোংরা জলে ভরে গেছে। নালা বন্ধ থাকায় রাস্তার সব বৃষ্টির জল আমানুল্লাহর ঘরে ঢুকছিল। সব শেষ হয়ে গেল। ওই সাকিনা ইচ্ছে করে নালা বন্ধ করেছে। আমি জানি। দেখো, আমাদের সব জিনিসপত্র ভিজে যাচ্ছে। দেখতে দেখতে জল রান্নাঘর আর শোবার ঘরে পৌঁছে গেল। সবথেকে দুঃখের বিষয় ছিল যে ঘরের কোণে রাখা শস্যের বস্তাগুলো, যা সারা বছরের খাবারের জন্য জমানো ছিল, জলে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমার সারা বছরের মেহনত ধুলোয় মিশে গেল। ওই নিষ্ঠুর লোকগুলো আমার মুখের গ্রাস কেড়ে নিল। এখন আমরা সারা বছর কি খাবো? সেই রাতে তারা দুজনেই এক মুহূর্তের জন্য ঘুমোতে পারল না।
সারা রাত বাসন দিয়ে জল বাইরে ফেলতে লাগলো। সকালে বৃষ্টি কমলেও সব ক্ষতি হয়ে গিয়েছিল। আমানুল্লাহর চোখে আজ প্রথমবার রাগ দেখা দিল। সে একটা লাঠি হাতে নিল আর রেগে রশিদের বাড়ির দিকে এগিয়ে গেল। ওরে রশিদ, বাইরে আয়, আজ একটা ফয়সালা হয়েই যাবে, বাইরে আয়। রশিদ আর সাকিনা ভয়ে ভয়ে বাইরে এলো। চিৎকার শুনে গ্রামের মানুষ আবার জড়ো হলো। ধিক্কার জানাই তোমাদের এই মানসিকতাকে। এটাও কি কোনো জীবন? যদি আমার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতো তবে আমার সাথে লড়তে। নালা বন্ধ করে আমার খাবার কেন ডোবালে? আমার আর আমার স্ত্রীর মুখের গ্রাস কেন কেড়ে নিলে? থাক, ছেড়ে দিন, ওদের সাথে কথা বলবেন না। যারা নিচু হয়ে গেছে তাদের আর কত নিচে নামাবেন? উমা, আমরা আবার কি করলাম যে আমাদের উপর চড়াও হচ্ছ? বৃষ্টি তো উপরওয়ালা দিয়েছেন, নালা তো আবর্জনায় ভরে গেছে হবে। তোমাদের ঘর নিচু তাই জল ঢুকেছে, তার জন্য আমাদের মারবে? দেখুন গ্রামবাসী, ও কিভাবে নিরপরাধ মানুষের উপর জুলুম করছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই। তোমার খাবার ভিজেছে, তাতে আমাদের কি দোষ? গিয়ে নালা পরিষ্কার করো, আমাদের ওপর চেঁচিও না। আমানুল্লাহর রাগ এবার ফেটে পড়বে। তখনই ভিড়ের ভেতর থেকে গ্রামের সব থেকে বয়স্ক এবং সম্মানিত বশির চাচার সামনে এলেন। থামো আমানুল্লাহ, লাঠিটা নিচে ফেলো, রাগ শয়তানের কাজ। বশির চাচার মান রাখতে আমানুল্লাহ লাঠি ফেলে দিল। বশির চাচা রশিদের দিকে ঘুরলেন, তার চোখে ছিল গাম্ভীর্য। কি রশিদ, তোমার কি সত্যি কোনো হাত নেই? আর সাকিনা, তুমি কি সত্যি নিরপরাধ? আমরা কিছু জানি না বশির চাচা, ওরা আমাদের উপর মিথ্যে দোষ দিচ্ছে যাতে আমাদের নাম খারাপ হয়। মিথ্যে বলো না সাকিনা। কাল দুপুরে যখন তুমি পুরনো কাপড়ের পুটলি ওই নালায় ঢোকাচ্ছিলে, আমি নিজের এই বুড়ো চোখে তোমাকে দেখেছিলাম। যখন আমি জিজ্ঞেস করেছিলাম কি করছো, তখন তুমি আমাকেও মিথ্যে বলেছিলে যে তুমি নালা পরিষ্কার করছো। এটা কি সত্যি নয়? বলো। বশির চাচার কথা শুনে রশিদ আর সাকিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের বলার মতো কোনো ভাষা ছিল না, আর তাদের মাথা অপমানে ঝুঁকে গেল। দেখলে গ্রামবাসী, এটাই হলো আসল ঘটনা। রশিদ, মনে রেখো, প্রতিবেশী হলো ভাইয়ের মতো। বিপদে সবথেকে আগে প্রতিবেশী দরজা খটখটায়, আর মৃত্যু হলে সবথেকে আগে প্রতিবেশী চোখের জল ফেলে। আর তোমরা 1 ইঞ্চি জমি আর মুরগির জন্য এত ঘৃণা পুষে রেখেছিলে? রশিদ, তুমি খুব ভুল করেছ। আমানুল্লাহর কষ্টের খাবার নষ্ট করে দিয়েছ, এটা বড় পাপ। আমানুল্লাহ, তোমার ক্ষতির জন্য আমি খুব দুঃখিত, কিন্তু রেগে লাঠি ধরা তোমার সংস্কার নয়। তুমি যেমন নেক মানুষ তেমনই থেকো। বশির চাচা দুজনকে অনেক বোঝালেন। রশিদ আর সাকিনা অপমানিত হয়ে নিজেদের ঘরের ভেতরে চলে গেল। আমানুল্লাহ আর জোয়া দুঃখী মনে ঘরে ফিরে এলো। সেই দিন থেকে কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। 2 মাস এভাবেই তিক্ততায় কেটে গেল। প্রচন্ড গরম শুরু হলো এবং সূর্য যেন আগুন ঝাড়াতে লাগলো। একদিন দুপুরে আমানুল্লাহ মাঠ থেকে কাজ করে ফিরল। জোয়া তাকে জল দিচ্ছিল। তখনই হঠাৎ জোয়ার নজর জানলার বাইরে গেল। শুনছেন? ওই দেখুন, রশিদ ভাইদের বাড়ির পেছন থেকে কত কালো ধোঁয়া বেরোচ্ছে। ইয়া মাবুদ, এ তো আগুন লেগেছে। রশিদের বাড়ির পেছনের শুকনো খড়ের গাদায় আগুন লেগে গিয়েছিল। গরম আর হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এবং দেখতে দেখতে খড় থেকে বাড়ির কাঠের ছাদ পর্যন্ত পৌঁছে গেল। সাকিনা জ্ঞান হারিয়ে বাচ্চাদের নিয়ে বাইরে এলো আর চিৎকার করতে লাগলো। হায় আল্লাহ, আমার ঘর পড়ছে, কেউ বাঁচান, কেউ আসুন আর আমাদের এই আগুন থেকে বাঁচান। আমার সবকিছু ছাই হয়ে যাবে। হে আল্লাহ, আমার ঘর, আমার সারা জীবনের কামাই শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব? গ্রামের সব লোক কোথায়? কেউ আমাকে সাহায্য করুন। সেই সময়ে গ্রামের বেশিরভাগ পুরুষ দূরে মাঠে কাজ করতে গিয়েছিল। রশিদ আর সাকিনা বুঝতে পারছিল না কিভাবে একলাই ভয়াবহ আগুন নেভাবে। আমানুল্লাহ এক মুহূর্তের জন্যেও পুরনো তিক্ততার কথা ভাবল না এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, জোয়া, সময় নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি কুয়া থেকে জল তোলো, আমি বালতি নিয়ে আসছি। আমানুল্লাহ আগুন আগুন বলে চিৎকার করতে করতে নিজের প্রাণের তোয়াক্কা না করে জ্বলন্ত বাড়ির দিকে দৌড়ে গেল। রশিদ ভাই, নিজেকে সামলান, এভাবে কাঁদলে হবে না। তাড়াতাড়ি বালতি ধরুন, আমাদের আগে এই ছাদে জল দিতে হবে, নইলে পুরো ঘর ছাই হয়ে যাবে। আমানুল্লাহর কণ্ঠ শুনে রশিদ যেন নতুন শক্তি পেল।
দুজনে মিলে আগুনের ওপর জল ঢালতে শুরু করলো। জোয়া অনবরত কুয়ো থেকে জল তুলে আনছিল আর আমানুল্লাহকে দিচ্ছিল। সাকিনাও কাঁদতে কাঁদতে জল দিতে সাহায্য করতে লাগলো। সবাই মিলে 8 ঘন্টা ধরে লড়াই করে অবশেষে আগুন নেভাতে সক্ষম হলো। ঘরটা পুরোপুরি পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল। যখন আগুন নিভে গেল, 4 জন সেখানেই মাটিতে ঘাম আর ছাই মাখা অবস্থায় বসে পড়ল। আমানুল্লাহ ভাই, আমরা তোমার সাথে কত বড় অন্যায় করেছি। তোমার সারা বছরের পরিশ্রম নষ্ট করেছি আর তোমাকে চোর বলেছি। তবু আজ তুমি নিজের প্রাণ বিপন্ন করে আমাকে আর আমার বাচ্চাদের মাথার ছাদ বাঁচালে। আমি কত নিচু মানুষ। আমানুল্লাহ ভাই, আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দাও। জোয়া বোন, আমাকে মাফ করে দাও। আমার কটু কথা আর মনের হিংসে আমাদের মাঝখানে ঘৃণার পাহাড় খাড়া করেছিল। তুমি আমার প্রতিবেশী ছিলে, তবুও আমি তোমাকে শত্রুর মতো দেখেছি। কিন্তু আজ তুমি ফেরেশতার মতো দৌড়ে এসে আমার ঘর সংসার বাঁচিয়ে নিলে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রশিদ ভাই, পুরনো কথা এখন এখানেই ছেড়ে দিন। যা হয়েছে তা একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যান। শস্য তো আবার ফলানো যায়, কিন্তু রশিদ ভাই, আজ যদি আপনার ঘর পুড়ে যেত তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। বশির চাচা ঠিকই বলেছিলেন, আমরা একে অপরের সাহারা। আসলে মানবতাই হলো সবথেকে বড় ধর্ম। সেই আগুন শুধু তাদের বাড়ি পোড়া থেকে বাঁচাল না, বরং তাদের মনের ভেতরে থাকা ঘৃণা আর হিংসেও পুড়িয়ে ছাই করে দিল। পরের দিন রশিদ নিজেই আমানুল্লাহর বাড়িতে গিয়ে বাগানের সেই আটকে থাকা বেড়ার কাজ নিজের হাতে শেষ করল। ছোট ভাই, আজ থেকে আমার মুরগি তোমার বাগানে আর কোনোদিন ক্ষতি করবে না। কিন্তু আমি আর আমার পরিবার রোজ তোমার খবর নিতে আর এই বাগানের শোভা দেখতে অবশ্য আসব। এই গল্প থেকে আমরা এই মূল্যবান শিক্ষা পাই যে প্রতিবেশীদের মধ্যে ছোটখাটো অশান্তি হতেই পারে, কিন্তু বিপদের সময় একে অপরের ঢাল হয়ে দাঁড়ানোই মানুষের আসল কর্তব্য। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা আর সহানুভূতি দিয়েই জয় করা সম্ভব। Cartoon Pro